সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম বাঙালির মাথায় যার নাম আসে তিনি হলেন লুৎফুজ্জামান বাবর। তার নাম মাথায় আসার যদিও যথেষ্ট কারণ আছে। ধারণা করা হয় 2004 সালে 1 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের যে চালান আটক হয় তার সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। মনে করা হয় অস্ত্রগুলো চীন থেকে এসেছিল ভারতের এই বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করার জন্য। ভারতের এই 7টি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সদের এই বিদ্রোহীদের সাথে চীনের যোগসূত্র কিভাবে? ভারতের স্বাধীনতার পর থেকে বিদ্রোহীদের বিপ্লব থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক অস্থিরতাই বা কেন? জানতে হলে যেতে হবে একটু পূর্বের ইতিহাসে। তার আগে সেভেন সিস্টার্স কি সেটা একটু জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স মূলত ভারতের 7টি প্রদেশকে বোঝায়, যেগুলো হলো আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মণিপুর। সর্বপ্রথম এই সেভেন সিস্টার শব্দটি ব্যবহার করেন ভারতের ত্রিপুরার একজন সাংবাদিক, যার নাম হলো জ্যোতিপ্রকাশ সাইকিয়া। এই সেভেন সিস্টার্সের মোট আয়তন 2,62,184 কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের 8%। একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। 1228 থেকে 1826 এই পুরো সময় জুড়ে আসাম ও অন্যান্য রাজ্যগুলো রাজাদের দ্বারা শাসিত ছিল। 19 শতকের শুরুর দিকে বার্মিজদের ক্রমাগত আক্রমণের কারণে আসাম রাজা সাহায্য চায় তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, যার ফলে ব্রিটিশরা বার্মিজদের প্রতিহত করে এবং 24 ফেব্রুয়ারি 1826 সালে এক চুক্তি অনুযায়ী আসাম ব্রিটিশ শাসিত ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়। উল্লেখ্য, তখন মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড এই আসামের মধ্যে ছিল, যা পরবর্তীতে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এই পুরো ভূখণ্ডটি ভারতের সাথে চিকেন স্নেকের মাধ্যমে সংযুক্ত, অর্থাৎ বাংলাদেশ ও নেপালের মধ্যে সরু জায়গা, যা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো। ইন্ডিয়ানদের সাথে সেভেন সিস্টার্সে বসবাসরত এই জনগণের পার্থক্যই বা কী? আসলে কি তারা স্বাধীনতা চায়? চলুন কারণগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথমত, এই অঞ্চলটিতে ভারতের মধ্যে সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী প্রায় 213টি উপজাতির প্রায় 40 লাখ মানুষ এই অঞ্চলটিতে বসবাস করে। এসব উপজাতির মূল অরিজিন ধারণা করা হয় চায়না ও মিয়ানমার। প্রত্যেক উপজাতির মধ্যে রয়েছে আলাদা সংস্কৃতি, ভাষা, ধর্ম ও ঐতিহ্য। মূল ইন্ডিয়ার সাথে যুক্ত হতে গিয়ে অনেকেই নিজেদের মধ্যে অস্তিত্বহীনতা অনুভব করছে, যা এখানকার স্বাধীনকামী মানুষের মধ্যে বিদ্রোহের সূত্রপাত সৃষ্টি করছে বলে ধারণা করা হয়। দ্বিতীয়ত, অরুণাচল, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ থাকলেও অসংখ্য পাহাড় ও বন থাকার কারণে এখানকার আবাদি জমি অনেক কম, যার ফলে কৃষিক্ষেত্রে এই অঞ্চলটি বেশ পিছিয়ে। তাছাড়া অবকাঠামো ও যোগাযোগ সুবিধার দিক থেকেও এটি মূল ইন্ডিয়া থেকে বেশ পিছিয়ে। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতিজনিত কারণে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে অনাগ্রহী, যার ফলে এখানে সৃষ্টি হয়েছে বিশাল বেকারত্ব। আর এই বেকারত্বের কারণে এখানকার মানুষের জীবনযাত্রার মান ভারতের অন্যান্য প্রদেশ থেকে অনেকটাই পিছিয়ে। চতুর্থত, 1962 সালে চীন ও ভারতের মধ্যে বর্ডার কেন্দ্রিক এক যুদ্ধের কারণে চীনের সাথে ভারতের এক শীতল সম্পর্কের শুরু হয়, যার ফলে চীন এই বিদ্রোহীদের অস্ত্র, গোলাবারুদ ও ট্রেনিং দিয়ে সহযোগিতা করছে বলে জানা যায়, যা আরও স্পষ্ট হয় ইন্ডিয়ার একজন বিখ্যাত সাংবাদিক রাজীব ভট্টাচার্যের এক বিবৃতিতে, যিনি বলেন নর্থ ইস্ট অঞ্চলে চায়নার বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করার বিষয়টি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত, যা বিভিন্নভাবে 5 দশক ধরে দেখা যাচ্ছে। এছাড়াও 1950 ও 60 সালে ভারত সরকারের সাথে বিদ্রোহীদের সংগঠিত হওয়া সংঘর্ষে নাগা আর্মিদেরকে তৎকালীন পাকিস্তান সরাসরি অস্ত্র ট্রেনিং দিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। এইসব কারণে গত 70 বছরে সৃষ্টি হয়েছে অনেক বিদ্রোহী গোষ্ঠী। এই বিদ্রোহী দলগুলোর মধ্যকার সবচেয়ে আলোচিত দল উলফা, যার পূর্ণ নাম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যার বর্তমান কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া। এই দলটি মূলত ভারতের প্রজাতন্ত্র থেকে আসামের সার্বভৌমত্ব দাবি করে আসছে। এরপর বলা যায় নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড।
NSCN সংক্ষেপে, যেটি 1980 সালে প্রতিষ্ঠিত হয় নাগাল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম করার লক্ষ্যে। এই গোষ্ঠীর বর্তমান প্রধান থুইংগালেং মুইবাহ। এছাড়াও রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড, যারা বোরো জনগোষ্ঠীর জন্য আলাদা একটি দেশ দাবি করে। এছাড়াও মণিপুরে রয়েছে কুকি ন্যাশনাল আর্মি, জমি রিভলিউশনারি আর্মি সহ আরও অসংখ্য বিদ্রোহী জনগোষ্ঠী। এই বিদ্রোহী জনগোষ্ঠীর সার্বভৌম দেশ প্রতিষ্ঠায় ভূমিকা কতটুকু? সর্বপ্রথম 1950 সালে মাঝামাঝি নাগা ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান আর্মিদের সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়। সাথে সাথে অন্যান্য দেশগুলোতেও বিদ্রোহ শুরু হয়, যার কারণে নাগা ইনসার্জেন্সিকে বলা হয় মাদার অফ অল ইনসার্জেন্সি। ঠিক তার 10 বছর পর মণিপুরের রাজধানী ইম্ফলে মেতেই সম্প্রদায় আরেকটি বিদ্রোহ শুরু করে, যা মণিপুর ইনসার্জি নামেও পরিচিত। একইভাবে ত্রিপুরায় স্থানীয় জনগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার বৈষম্যের জের ধরে শুরু হয় বিদ্রোহ, যা 1980 সালে বড় আকার ধারণ করে। আসামেও বেশ কয়েকবার এমন বিদ্রোহ হতে দেখা যায়, কিন্তু কোনো আন্দোলনই শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি, যার বড় কারণ ছিল ইন্ডিয়ান আর্মিদের বিদ্রোহীদের শক্ত হাতে দমন করা এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের অনুগত সরকার কর্তৃক রাজ্যগুলো পরিচালিত হওয়া। রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এই বিদ্রোহ থামাতে যে কতটা তৎপর, তা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি উক্তি থেকেই বোঝা যায়। তিনি বলেন, পরেশ আসামের বর্তমান অবস্থা দেখতে চাইলে মনোভাব বদলাতে বাধ্য হবেন। পরিস্থিতি দেখতে চাইলে তাকে নিরাপত্তা দিয়ে সেই সুযোগ দেওয়া হবে। আর ভারত সরকার এই নর্থ ইস্ট ইন্ডিয়াকে কেনই বা হাতছাড়া করবে, যেখানে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে জিডিপি আসে ভারতের মোট জিডিপির প্রায় 26%। তাছাড়া পর্যটনের জন্য এই নর্থ ইন্ডিয়া ভারতের চতুর্থ অবস্থানে রয়েছে, যা থেকেও ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রতি বছর একটি মোটা অঙ্কের রেভিনিউ পাচ্ছে। শুধু তাই নয়, এই অঞ্চলগুলোতে ব্রহ্মপুত্র, তিস্তার মতো বড় নদীর কারণে প্রচুর হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ উৎপন্ন হয়, যা ভারতের প্রায় 40% বিদ্যুতের যোগান দিয়ে থাকে। ভারত যে নর্থ ইন্ডিয়াকে নিয়ে কতটা উদ্বিগ্ন, তা নরেন্দ্র মোদীর এই উক্তিটি থেকে বোঝা যায়। তিনি বলেন, ভারত তখনই সফল হবে যখন উত্তরপ্রদেশ, বিহার, আসাম ও নর্থ ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে উন্নত হবে। সম্প্রতি মণিপুরে শিক্ষার্থীদের আন্দোলন সেই পুরনো দ্বন্দ্বটিকে আবার নতুন করে সামনে এনেছে, যেখানে মণিপুরের ছাত্র জনতাদের ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এবং আন্দোলনকামী জনতা ভারতের পতাকা সরিয়ে নিজেদের স্বাধীন পতাকা টানিয়ে দেয়। আবার অরুণাচলে প্রায় 60 কিলোমিটার এলাকার চীন আর্মিদের দখলে চলে এসেছে বলে জানা যায়। এবার কি রাজ্যগুলো স্বাধীন হবে, নাকি আগের মতোই সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে? রাজ্যগুলো স্বাধীন হলে বাংলাদেশ কি লাভবান হবে? যদিও অনেকে মনে করে রাজ্যগুলো স্বাধীন হলে ইচ্ছে মতো তারা আর বাঁধগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না, যার ফলে ভারতের স্বেচ্ছাচারী নদী শাসন বন্ধ হবে। বিষয়গুলো কতটুকুই বা সত্য হবে, সেই সব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আজকের মতো বিদায়।